ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তোমাদের সবার ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমার ইউটিউব চ্যানেলে 3K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং আমি খুবই থ্যাঙ্কফুল তোমাদের কাছে এই সাপোর্টটার জন্য। আগামী দিনেও তোমাদের থেকে একই রকম সাপোর্ট ও ভালোবাসা আমি চাই এবং আমার দিক থেকে তোমাদের পড়াশোনার জন্য যত রকম ভাবে সাহায্য আমি করতে পারি তার জন্য অবশ্যই সবসময় চেষ্টা করব। আজকের ক্লাসে আমি চাইল্ড নার্সিং এর কিছু টপিককে একটু বেশি এক্সপ্লেন করে ফেলেছি, তো সেই কারণে আজকের ভিডিওটাকে বেশি লম্বা যাতে না হয় তার জন্য মাত্র 10টা কোশ্চেন আমি আলোচনা করেছি। চলো তবে শুরু করি। আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ? তাহলে কোনটা সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ বলছে। পেডিয়াট্রিকে যে হার্ট ডিজিজের এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, এবং সাইনোটিক কোনগুলো অ্যাসাইনোটিক কোনগুলো সেটা বোঝার জন্য একটা ছোট ফর্মুলা তোমাদের বলবো। প্রথমেই দেখো, এখানে একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি, যেই ছবিটার মধ্যে কতগুলো যে অ্যাবনর্মালিটিস গুলো হয় আমি কয়েকটা বলবো। তো প্রথমেই দেখো, এখানটায় ডাক্টাস আর্টেরিওসাস। ডাক্টাস আর্টেরিওসাস কোনটা? এই পোর্শনে যেটা রয়েছে। তাহলে এটা কার কার মধ্যে থাকে? এটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা অর্থাৎ অ্যাওর্টা, এবং এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট সাইড দিয়ে যাচ্ছে, লাংসে যাচ্ছে, অর্থাৎ এটা পালমোনারি আর্টারি। তাহলে পালমোনারি আর্টারি এবং আর্চ অফ অ্যাওর্টা এদের দুজনের মধ্যে থাকছে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। ডাক্টাস আর্টেরিওসাস, যেটা পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস কখন হবে? আফটার বার্থে, যদি এটা ক্লোজ না হয়। ঠিক আছে, তাহলে ডাক্টাস আর্টেরিওসাস একটা নর্মাল ওপেনিং ফিটাসের জন্য, কিন্তু যখন আফটার বার্থ তার এই ওপেনিংটা ক্লোজ হচ্ছে না, তখন আমরা এটাকে পিডিএ বলছি বা পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস বলছি। এবারে আর কিছু থাকে, যেমন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট কোনটা? ধরো এটা রাইট সাইডের অ্যাট্রিয়াম এবং লেফট সাইডের অ্যাট্রিয়াম, এবং এই দুজনের মধ্যে এই যে একটা সেপ্টাম রয়েছে, এই সেপ্টামের মধ্যে যদি ওপেনিং থাকে তাহলে সেটা হয়ে যাবে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আবার দুদিকে দুটো অ্যাট্রিয়া রয়েছে, অ্যাট্রিয়ামের মধ্যে যদি এরকম জায়গায় ওপেনিং থেকে যায় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তাহলে এই তিনটে মোটামুটি মেনলি দেখা যায়। এবার টেট্রালজি অফ ফ্যালট একটা আর একটা ইম্পর্টেন্ট, যার মধ্যে 4টে কন্ডিশন একসাথে থাকে। এবারে দেখো, এই যে বিভিন্ন ডিজিজ গুলো হচ্ছে, তো আমাদের হার্টে দুটো সাইড, ফিটাসের হার্টে যে দুটো সাইড, একটা সাইডের হার্ট ক্যারি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটা রাইট সাইড, অর্থাৎ রাইট সাইডের হার্টের মধ্যে অক্সিজেন যুক্ত ব্লাড থাকে না, কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড থাকে। আর লেফট সাইডে যেটা থাকছে, এই দিকটা লেফট সাইডের মধ্যে থাকছে অক্সিজেনেটেড ব্লাড। বুঝতে পারলে? তাহলে অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টের দুটো সাইডে থাকে, এবং যেদিকে অক্সিজেনেটেড ব্লাড থাকবে সেই অক্সিজেনেটেড ব্লাডের প্রেশার সবসময় বেশি হবে। বুঝতে পারলে? তাহলে লেফট সাইডের হার্টের প্রেশারটা সবসময় বেশি, কিন্তু রাইট সাইডের হার্টে যে ব্লাড ফ্লো হচ্ছে সেই ব্লাড ফ্লো এর প্রেশারটা কম। তাহলে এবার দেখো, এই যে লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়ামের মধ্যে একটা যদি ওপেনিং হয়, যেটাকে আমরা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলছি। তাহলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হলে এখানে যে ওপেনিংটা রয়েছে, তাহলে এর মধ্যে থেকে ব্লাডটা এই রাইট সাইড থেকে লেফট সাইডে যেতে পারে, লেফট সাইড থেকে রাইট সাইডে আসতে পারে। এটাই নর্মাল হওয়ার কথা যদি দুজনের মধ্যে একটা ওপেনিং থাকে। কিন্তু কি হচ্ছে দেখো, যেহেতু লেফট সাইডের অক্সিজেনেটেড ব্লাড রয়েছে এবং তার প্রেশার বেশি, তার ফলে কি হচ্ছে, লেফট সাইড থেকে ব্লাডটা রাইট সাইডের ভেন্ট্রিকলের মধ্যে চলে আসছে। বুঝতে পারলে? সিমিলার হচ্ছে যখন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হচ্ছে, অর্থাৎ লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়ামের মধ্যে যে গ্যাপিংটা রয়েছে, সেপ্টাম যে ক্লোজ হয়নি, তো সেই ক্লোজ না হওয়ার জন্য যে গ্যাপটা তৈরি হয়েছে, ওই গ্যাপের মাধ্যমেই তোমার লেফট সাইডের অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা রাইট সাইডের ভেন্ট্রিকলের মধ্যে চলে আসছে, কারণ লেফট সাইডে অ্যাট্রিয়ামে ব্লাডের প্রেশারটা বেশি এবং রাইট সাইডের ক্ষেত্রে প্রেশারটা কম। বোঝা গেল? আর এই যে এখানটা অ্যাওর্টা, অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি, এদের মধ্যে যে গ্যাপিংটা রয়েছে, তাহলে অ্যাওর্টা দিয়ে কি ব্লাড যাচ্ছে? অক্সিজেনেটেড ব্লাড। পালমোনারি আর্টারি দিয়ে কি ব্লাড যাচ্ছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে প্রেশার কার বেশি হবে? অ্যাওর্টার প্রেশার বেশি হবে, তাহলে অ্যাওর্টা থেকে কিছুটা ব্লাড আবার তোমার এই পালমোনারি আর্টারির মধ্যে ব্যাক করে চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে যেই সমস্ত ক্ষেত্রে অক্সিজেনেটেড ব্লাডগুলো আবার ডিঅক্সিজেনেটেড ব্লাডের দিকে চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যে পালমোনারি সার্কুলেশন এবং সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন অর্থাৎ যেটা হার্ট থেকে ব্লাডটা লাংসের মধ্যে যাচ্ছে, আর সিস্টেমিক সার্কুলেশন বলতে কোনটা, যেটা হার্ট থেকে ব্লাডটা বেরিয়ে আমাদের পুরো বডিতে সার্কুলেট হচ্ছে। তাহলে যখন আমাদের লাংসের মধ্যে যে ব্লাডটা যাচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেই ব্লাডটার মধ্যে মিশে যাচ্ছে কি অক্সিজেনেটেড ব্লাডটা। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছিল সেই ব্লাডের অ্যামাউন্টটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে,
অর্থাৎ যদি ধরো আমি সাপোজ বলছি যে 10 ml ডিঅক্সিজেনেটেড ব্লাড আমার লাংসে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই 10 ml এর সঙ্গে 3 ml ডিঅক্সিজেনেটেড ব্লাড, 10 ml যে ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছিল লাংসে, তার মধ্যে 3 ml অক্সিজেনেটেড ব্লাড এই প্রেশারের জন্য ভেন্ট্রিকল থেকে হোক বা অ্যাট্রিয়াম থেকে হোক সেখানটায় কিছুটা এদিকে চলে এসেছে, যার ফলে এই যে লাংসে যে ব্লাডটা যাচ্ছিল 10 ml তার সঙ্গে আরো 3 ml অ্যাড হলো। তাহলে প্রত্যেকবার যখন পাম্প হচ্ছে হার্টটা, প্রত্যেকবারই এরকম করে 2 ml বা 3 ml করে ব্লাড চলে আসছে লাংসে। তাহলে এর ফলে কি হবে, সিস্টেমিক সার্কুলেশনে যে ব্লাডটা যাওয়ার কথা তার অ্যামাউন্টটা কমতে থাকবে, এবং পালমারি সার্কুলেশনে যে ব্লাডটা যাওয়ার কথা তার অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে পালমারি প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকবে, লাংসের মধ্যে কনজেশন হতে থাকবে, এবং লাংসের মধ্যে যখন কনজেশন হতে থাকবে তাহলে সেই কনজেশনের এফেক্টটা কোথায় পড়বে, আস্তে আস্তে রাইট সাইডের হার্টের উপরে পড়বে। বুঝতে পারলে? কিন্তু এখানটায় দেখো আমার সিস্টেমিক সার্কুলেশনে কিন্তু কোনো ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে না। তাহলে এইরকম যখন হবে, অর্থাৎ আমার পালমোনারি সার্কুলেশনের উপর এফেক্টটা হচ্ছে বিভিন্ন সেপ্টাম ডিফেক্টের ক্ষেত্রে, আর্টেরিয়াল বা ভেন্ট্রাল সেপ্টাম ডিফেক্টের ক্ষেত্রে, তখন আমরা কি দেখতে পাবো, চেস্টি ইনফেকশন দেখতে পাবো, ট্যাকিকার্ডিয়া দেখতে পাবো, পেশেন্টটা খুব এক্সহস্টেড হয়ে যাবে কারণ লাংসের উপরে প্রেশার পড়ছে, এক্সারশনাল ডিসনি আমরা দেখতে পাবো। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্রিদিং ডিফিকাল্টিস বা ব্রিদিং ইনফেকশনস বা এগুলো আমরা দেখতে পাবো যখন এই লাংসের উপরে বা পালমোনারি সার্কুলেশনের উপরে প্রেশারটা পড়বে। ঠিক আছে, চেস্ট ইনফেকশনও হতে পারে। এগুলো হলো সায়ানোটিক হার্ট ডিজিজ। এবারে সায়ানোটিক হার্ট ডিজিজ কখন হবে? সায়ানোটিক হার্ট ডিজিজ তখনই হবে যখন আমার সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি হওয়ার কথা সেখানটায় ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে আসছে। বুঝতে পারলে? তাহলে এই যে রাইট সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা যদি কোনোভাবে এই লেফট সাইডের অক্সিজেনেটেড ব্লাডের সাথে এসে মিশে যায়, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের যে সিস্টেমিক সার্কুলেশন, অর্থাৎ আমাদের হাতে পায়ে পুরো বডিতে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেখানে অক্সিজেনেটেড ব্লাডের পরিবর্তে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে, যার ফলে কি হচ্ছে, পুরো বডির মধ্যে কিন্তু একটা ব্লুইশ ডিসকালারেশন বা সায়ানোসিসের ভাব আমরা দেখতে পাবো। যেমন ধরো আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট, টিওএফ বলি। টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে 4টে কন্ডিশন থাকে। কি কি 4টে কন্ডিশন? প্রথমেই 1 নম্বরে আসে যে পালমোনারি স্টেনোসিস বা পালমোনারি ভালভ স্টেনোসিস। তাহলে পালমোনারি ভালভ স্টেনোসিস, এই যে পালমোনারি ভালভ স্টেনোসিস হচ্ছে, পালমোনারি ভালভটা কোথায় আছে আগে বলো? পালমোনারি ভালভ কোথায় আছে? রাইট সাইডের যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল এবং যে পালমোনারি আর্টারি তার মধ্যে থাকে পালমোনারি ভালভ। এবারে পালমোনারি ভালভের স্টেনোসিস হচ্ছে মানে সেই ভালভটা ঠিকমতো ওপেন হচ্ছে না বা ক্লোজ হয়ে থাকছে। তাহলে পালমোনারি ভালভ যদি ঠিকমতো ওপেন না থাকে, তাহলে এই যে রাইট সাইডের যে ভেন্ট্রিকল, সেই ভেন্ট্রিকলের মধ্যে বেশি বেশি করে ব্লাডটা জমা হবে। তাহলে এই রাইট সাইডের ভেন্ট্রিকলের মধ্যে প্রেশারটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে। এবারে সেকেন্ড কন্ডিশনে কি রয়েছে? সেকেন্ড কন্ডিশনে রয়েছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভিএসডি। তাহলে ভিএসডি তে কি বলেছিলাম? ভিএসডি তে দুটো ভেন্ট্রিকলের মধ্যে একটা সেপ্টাম থাকে, যেখানে লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে একটা ওপেনিং তৈরি হবে। এবারে নর্মালি যদি শুধুমাত্র ভিএসডি থাকতো তাহলে কিন্তু সায়ানোসিসটা হতো না, কারণ তখন লেফট ভেন্ট্রিকলের প্রেশার বেশি, রাইট ভেন্ট্রিকলের প্রেশার কম, তো লেফট সাইড থেকে রাইট সাইডে ব্লাড আসতো। কিন্তু যেহেতু পালমোনারি ভালভে স্টেনোসিস রয়েছে, তাহলে আমার এই যে রাইট সাইডের ভেন্ট্রিকল এটার মধ্যে প্রেশারটা অনেকটা বেড়ে গেছে, কারণ ওখান থেকে ব্লাড বেরোতে পারছে না। তাহলে তখন কি হচ্ছে, রাইট সাইডের ভেন্ট্রিকলের প্রেশারটা বেড়ে যাওয়ার জন্য রাইট সাইড থেকে ব্লাডটা কিন্তু লেফট সাইডের ভেন্ট্রিকলের মধ্যে চলে যাচ্ছে। যেহেতু এই ব্লাডটা লেফট সাইডের ভেন্ট্রিকলে যাচ্ছে, তাহলে লেফট সাইডের ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কিন্তু অ্যাওর্টা দিয়ে আমার পুরো বডিতে যায়। ঠিক আছে? তাহলে এই রাইট সাইড থেকে পুরো বডিতে ব্লাডটা যাওয়ার জন্য তাহলে অক্সিজেনেটেড ব্লাডের সঙ্গে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মিক্স আপ হয়ে যাচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে, আমার বডিতে কিন্তু অক্সিজেনেটেড পিওর ব্লাড না গিয়ে তার সঙ্গে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি আউট হচ্ছে, যার ফলে আমরা সায়ানোসিস দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো কন্ডিশন একসাথে থাকার জন্য এখানে সায়ানোসিসটা হচ্ছে। এছাড়াও এখানটায় কি হচ্ছে দেখো, যেহেতু এই রাইট সাইডের ভেন্ট্রিকলের উপরে প্রেশারটা অনেকটা বেশি পড়ছে বা ব্লাড অনেকটা জমা হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখতে পাচ্ছি, অর্থাৎ রাইট ভেন্ট্রিকলটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে কি রয়েছে, ওভার পজিশন বা ওভার রাইডিং অফ অ্যাওর্টা, অর্থাৎ এই যে অ্যাওর্টা রয়েছে, এই যে ওভার রাইডিং অ্যাওর্টা রয়েছে, ওভার রাইডিং অ্যাওর্টাটা কিরকম বলতো? 4 নম্বর তাহলে হলো ওভার রাইডিং অফ অ্যাওর্টা, ওভার রাইডিং
অফ অ্যাওর্টা। এটাতে কি হচ্ছে দেখো, এই যে অ্যাওর্টাটা নর্মালি কোথায় থাকার কথা? অ্যাওর্টা থাকার কথা লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা বেরোচ্ছে এই রকম জায়গাতে আমার থাকার কথা অ্যাওর্টা। কিন্তু যখন ওভাররাইডিং অফ অ্যাওর্টা হচ্ছে, এই অ্যাওর্টাটা কোথায় থাকছে বলতো? এই যে রাইট এবং লেফট ভেন্ট্রিকুলার যে সেপ্টাম ডিফেক্ট রয়েছে, এই যে সেপ্টাম ভিএসডি, এই ভিএসডির ঠিক ওপর থেকে শুরু হচ্ছে আমার এই অ্যাওর্টাটা। বুঝতে পারলে? তাহলে এই যে অ্যাওর্টা শুরু হচ্ছে, এই অ্যাওর্টা শুরু হচ্ছে আমাদের যে ভিএসডি রয়েছে সেই ওপেনিং থেকে। তাহলে এর ফলে কি হচ্ছে বলতো? এর ফলে এই যে লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল দুটো থেকেই ব্লাড এই অ্যাওর্টার মধ্যে যাচ্ছে। তাহলে এমনি যে কন্ডিশন গুলো ছিল 1 নম্বর এবং 2 নম্বর, তাতেই অলরেডি ডিঅক্সিজেনেটেড ব্লাড আমার বডিতে যাচ্ছিল। এবং এই যে 4 নম্বর কন্ডিশন বললাম ওভাররাইডিং অফ অ্যাওর্টা, এর ফলে কি হচ্ছে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডের পরিমাণটা আরো বেশি হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে টেট্রালজি অফ ফ্যালটে আমরা বেবিকে ব্লুইশ দেখতে পাই এবং বেবির সায়ানোসিস আমরা প্রেজেন্ট থাকে এটা দেখি। বুঝতে পারলে? তাহলে এই টিওএ বা টেট্রালজি অফ ফ্যালট এটা হচ্ছে আমাদের মেইন একটা সায়ানোটিক হার্ট ডিজিজ, যেখানে আমরা এরকম 4টে কন্ডিশন দেখছি এবং এই 4টে কন্ডিশন একে অন্যের সাথে এমনভাবে রয়েছে যার ফলে আমরা সায়ানোসিসটা দেখতে পাচ্ছি। তাহলে কিছুটা হলেও বুঝতে পারলে সায়ানোসিস এবং মানে সায়ানোসিস হার্ট ডিজিজ কেন হয় বা অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ কেন হয়। এবারে আমাদের কোশ্চেনটা কি ছিল দেখো। কোশ্চেনে ছিল যে সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ কোনটা? তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে সাইনোটিক হার্ট ডিজিজ কোনটা। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? টেট্রালজি অফ ফ্যালট বা টিওএফ। কনজেনিটাল হার্ট ডিজিজ গুলো খুব ভালো করে পড়বে। এর যে আলাদা আলাদা করে ক্লাসিফিকেশন রয়েছে, কোনগুলো সাইনোটিক এবং কোনগুলো অ্যাসাইনোটিক, এই ক্লাসিফিকেশনটা খুব ভালো করে মুখস্থ রেখো। নেক্সট কোশ্চেন, which among the following is a medical condition in which there is a connection between pulmonary artery and aorta? তাহলে আমি অলরেডি তোমাদেরকে কিন্তু এটার অ্যান্সার বলে দিয়েছি। পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার মধ্যে যখন একটা কানেকশন থাকে, এই যে ছবিটা দেখো আমি দেখিয়েছিলাম, এই যে এটা পালমোনারি আর্টারি ছিল এই পিঙ্ক কালারেরটা, আর এই রেড কালারের যেটা এসছে সেটা ছিল আমাদের অ্যাওর্টা। তাহলে পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার মধ্যে যে ওপেনিং সেটাকে আমরা কি বলছিলাম? ডাক্টাস আর্টেরিওসাস। তাহলে এটা যখন ওপেনিং থাকছে তখন এটাকে আমরা পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস বলছি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ দ্য টিওএ বা টেট্রালজি অফ ফ্যালট? তাহলে এটাও অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে কোনটা পড়ে না বলেছে। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় সেটা আমরা দেখলাম, পালমোনারি স্টেনোসিস থাকে সেটাও দেখলাম, ওভার রাইডিং অফ অ্যাওর্টা থাকে এটা দেখলাম, কিন্তু পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস যেটা এইটা কিন্তু প্রেজেন্ট থাকে না। তাহলে অ্যান্সার এটা হবে, কারণ এখানে নট বলা ছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? হোয়েন অ্যাসেসিং আ চাইল্ড উইথ দ্য নার্স শুড মনিটর ফর। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ইনকমপ্লিট হয়ে গেছে, যেটা আমার টাইপিং মিস্টেক হয়েছে। এখানটায় কোশ্চেনটা এরকম ছিল, হোয়েন অ্যাসেসিং আ চাইল্ড উইথ ক্রনিক হাইপক্সিয়া। ক্রনিক হাইপক্সিয়া অর্থাৎ আমরা যদি একটা চাইল্ডকে অ্যাসেস করি যে কিনা ক্রনিক্যালি হাইপক্সিয়ায় ভুগছে, অর্থাৎ অক্সিজেনের ডেফিসিয়েন্সি আছে যার বডিতে, তার ক্ষেত্রে আমরা কি মনিটর করতে পারবো? স্লো ইরেগুলার রেসপিরেশন, ক্লাবিং অফ ফিঙ্গার, সাবকিউটেনিয়াস হিমারেজ এবং ডিক্রিজড আরবিসি কাউন্ট। যখন একজন ক্রনিক হাইপক্সিয়াতে ভুগবে, দীর্ঘদিন ধরে হাইপক্সিয়া হবে, তখন আমি তার মধ্যে ক্লাবিং অফ ফিঙ্গার দেখতে পাবো। আঙুলের যে নখগুলো হয় সেগুলো গোল গোল টাইপের হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। ক্লাবিং অফ ফিঙ্গার হচ্ছে ডিলেড সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস বা ক্রনিক হাইপক্সিয়া। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য রেকমেন্ডেড পজিশন ফর অ্যান ইনফেন্ট উইথ টেট স্পেল। টেট স্পেল বা সাইনোটিক স্পেল কখন? এটাকে টেট্রালজি অফ ফ্যালট যাদের থাকে তাদের ক্ষেত্রে টেট স্পেল দেখা যায়, সেখানে হঠাৎ করেই বেবি ব্লুইশ হতে শুরু করে। তো এটাকে আমরা টেট স্পেল বলে থাকি। টেট স্পেল যদি হয় সেক্ষেত্রে আমরা পজিশন বেবিকে দিই নি চেস্ট পজিশন। নি চেস্ট পজিশনে টেট স্পেলের ক্ষেত্রে কেন দেওয়া হয়? এর ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাকচুয়ালি টেট্রালজি অফ ফ্যালটে আমরা দেখলাম যে ডিঅক্সিজেনেটেড ব্লাড বডির মধ্যে ক্যারি আউট হচ্ছে, আর টেট স্পেল যখন হয় তখন বেবির ক্ষেত্রে কিন্তু প্রচন্ড একটা হাইপক্সিক মানে স্টেট তৈরি হয়। তো হাইপক্সিক অ্যানোক্সিক স্টেট বা ব্লু স্টেট বলা হয়, হাইপার সাইনোটিক স্পেলও বলা হয় এটাকে। তো যখন হচ্ছে তখন আমরা বাচ্চাকে দেখবো যে ডিসনিয়া হচ্ছে, সাইনোসিস হচ্ছে, খুব ইরিটেবল হয়ে গেল বাচ্চা, ফ্ল্যাসিডিটি দেখা যাচ্ছে এবং কখনো কখনো বেবি আনকনসাসও হয়ে যায়। তো এরকম পজিশনের ক্ষেত্রে আমরা বাচ্চাকে স্কোয়াটিং পজিশন দিতে পারি বা নি চেস্ট পজিশন দিতে পারি। ঠিক আছে, নি চেস্ট পজিশন বা স্কোয়াটিং পজিশন যদি আমরা দিই, স্কোয়াটিংও হবে এখানটায়, সরি,
স্কোয়াটিং পজিশন আমরা যদি বেবিকে দিই তাহলে বেবি এখানটা রিলিফ পাবে। কেন? কারণ হচ্ছে যে এতে বেবির যে বডিতে যে অক্সিজেন ক্যারিং হচ্ছে সেটা খুব বেটার হয়, বা যে রিটার্নটা হয় সেটা ভালো হয়। সেই জন্য বডিতে পুরোপুরি অক্সিজেন খুব ভালো করে সার্কুলেট করতে পারে, যেই কারণে নিচের পজিশন দিলে ডেড স্পেল থেকে বেবি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, দ্য মেজর ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ রিউম্যাটিক ফিভার ইনক্লুড অল এক্সেপ্ট। তাহলে মেজর ক্রাইটেরিয়া বলছে, রিউম্যাটিক ফিভার যেটা রয়েছে তার কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলোকে মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া বলা হয়, এবং এই ক্রাইটেরিয়া গুলোকে ভাগ করেছিলেন কে? এগুলো ভাগ করেছিলেন জোন্স। তো এই ক্রাইটেরিয়া গুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা মডিফাইড জোন্স ক্রাইটেরিয়া বলে থাকি। মডিফাইড জোন্স ক্রাইটেরিয়া। তো এই জোন্স ক্রাইটেরিয়ার মধ্যে মেজর এবং মাইনর রয়েছে, এই চারটা দেখো। মেজর ক্রাইটেরিয়ার মধ্যে কি কি পড়ছে? মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। পলিআর্থ্রাইটিস অর্থাৎ আমাদের যে জয়েন্ট গুলো হচ্ছে সেগুলোতে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, যার ফলে পেন হয় এবং অ্যাক্টিভ মুভমেন্টস করতে পারে না বাচ্চারা। তার সঙ্গে সঙ্গে কিছু টেন্ডারনেস থাকে, রেডনেস থাকে এবং জয়েন্টের মধ্যে সোয়েলিং থাকে। কমনলি কোথায় হয় এগুলো? নি, অ্যাঙ্কেল, এলবো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইনভলভ হয়ে থাকে। কার্ডাইটিস রয়েছে। কার্ডাইটিস অর্থাৎ আমাদের যে হার্ট রয়েছে, হার্টের মধ্যে পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এরা সবাই ইনফ্ল্যামেশন হয়ে যায়। অর্থাৎ এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এবং পেরিকার্ডাইটিস এই প্রত্যেকটা আমরা দেখতে পাই। এরিথেমা মার্জিনেটাম। এরিথেমা মার্জিনেটাম বলতে কিছু র্যাশ ফর্মেশন হয়। র্যাশগুলো কিরকম? পিঙ্ক কালারের হয় এবং ম্যাকুলার হয়। তার সঙ্গে এটা নন ইচিং থাকে, অর্থাৎ চুলকোবে না। তার সঙ্গে সঙ্গে এই যে এরিথেমা মার্জিনিটাম, এগুলোকে আমরা কোথায় দেখতে পাই? মেনলি ট্রাঙ্কের উপরে দেখতে পাই, কিন্তু ফেসের ক্ষেত্রে কখনো হয় না, এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে হতে পারে। তো এগুলো সবই হচ্ছে এরিথেমা মার্জিনেটামের মধ্যে পড়ে। আচ্ছা, এই তিনটে মেন মনে রাখবে। সাবকিউটেনিয়াস নোডিউলস থাকে। সাবকিউটেনিয়াস নোডিউলস বলতে আমাদের যে স্কিন রয়েছে, স্কিনের উপরে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে পেনলেস নোডিউলস ফর্মেশন হয়। এগুলো হলো মেজর ক্রাইটেরিয়া। আর রয়েছে মাইনর ক্রাইটেরিয়া। মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে আর্থ্রালজিয়া রয়েছে, ফিভার রয়েছে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক রয়েছে এবং এলিভেটেড ইনফ্লামেটরি মার্কার্স যেমন ইএসআর, সিআরপি এগুলো রয়েছে। এই দুটো ছাড়াও রয়েছে কিছু এসেনশিয়াল ক্রাইটেরিয়া। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি রয়েছে? এসেনশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে এখানে রয়েছে এলিভেটেড এএসও টাইটার। এএসও অর্থাৎ অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন টাইটার। ঠিক আছে, এলিভেটেড অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন টাইটার, এএসও টাইটার, এটা এলিভেট হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে পজিটিভ থ্রোট সোয়াব কালচার। পজিটিভ থ্রোট সোয়াব কালচার। ঠিক আছে, এগুলো হলো ক্রাইটেরিয়া। এবার শুধু ক্রাইটেরিয়া জানলেই হবে না, কখন আমরা পজিটিভ বলবো একটা অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, কখন আমরা বলবো? যদি আমরা দেখি যে দুটো মেজর ক্রাইটেরিয়া রয়েছে, বা দেখি যে একটা মেজর ক্রাইটেরিয়া প্লাস দুটো মাইনর ক্রাইটেরিয়া, বা যদি দেখি যে কিছু সিমটমস রয়েছে যেগুলো পেশেন্টের থাকার কথা। ঠিক আছে, অর্থাৎ কিছু ধরো আমরা এই যে ইনফেকশন পেলাম, স্ট্রেপ্টোককাল ইনফেকশন দেখছি, তো সেরকম যদি পাই তবে আমরা এটাকে পজিটিভ বলতে পারি। তাহলে এখানে আমার কোশ্চেন ছিল যে মেজর ক্রাইটেরিয়া কোনগুলো। তো মেজর ক্রাইটেরিয়া তাহলে কোনটা হচ্ছে? দেখো, কার্ডাইটিস, ফিভার, কোরিয়া, সাবকিউটেনিয়াস নোডিউল সবগুলোই দেখলাম। মেজর ক্রাইটেরিয়ার মধ্যে কোনটা পড়ে না, এখানে এক্সেপ্ট বলেছে। তাহলে ফিভার, যেটা ডিজিজের নাম রিউম্যাটিক ফিভার, কিন্তু রিউম্যাটিক ফিভারের মধ্যে ফিভারটা কিন্তু আমাদের মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি? অপশন বি, ফিভার। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ডাবল বাবেল সাইন ইন এক্স-রে ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ। অর্থাৎ ডাবল বাবেল সাইন আমরা কোথায় দেখতে পাই? ওয়ান লাইনার কোশ্চেন হিসেবে মুখস্থ করে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। ডিওডেনাল অ্যাট্রেসিয়া, ডিওডেনামের ডি এবং ডাবলের ডি, এখান থেকে মনে রেখো যে ডিওডেনাল অ্যাট্রেসিয়াতে আমরা ডাবল বাবেল সাইন দেখতে পাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? আচ্ছা, এটা একটা ছবি রয়েছে। ডাবল বাবেল সাইনে ডিওডেনাল অ্যাট্রেসিয়াতে আমরা এই টাইপের ডাবল বাবেল, এই যে একটা বাবেল রয়েছে এবং এই একটা বাবেল রয়েছে, এরকম ভাবে আমরা দেখতে পাই। নেক্সট কোশ্চেন রয়েছে, a tracheoesophageal fistula TEF should be suspected in a neonate immediately after birth.
ইফ ওয়ান অফ দ্য ফলোইং ইজ প্রেজেন্ট। তাহলে ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্চুলাটা কি সেটা আগে তোমাদেরকে বলবো। এই ছবিটা দেখো, এটা হচ্ছে 5টা টাইপ রয়েছে ABCDE, এই 5টাই হচ্ছে ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্চুলার 5টা টাইপ। তাহলে এইগুলোতে কি হচ্ছে, এখানে দেখো দুটো জিনিস রয়েছে। এই যে ব্লু কালারের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, স্কাই ব্লু কালারের, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। আর যেটা স্কিন কালারের জিনিসটা দেখছো, এটা হচ্ছে এই ওপরের ছোট্ট পার্টটা হচ্ছে আমাদের ইসোফেগাস, এবং এই নিচের পার্টটা হচ্ছে আমাদের স্টোমাক। তাহলে নর্মালি কি রকম থাকার কথা, নর্মালি এটা যদি আমাদের ট্রাকিয়া হয় এবং এটা যদি ইসোফেগাস হয়, দুজনের পাশাপাশি থাকার কথা এবং এখান থেকে স্টোমাকে শুরু হওয়ার কথা। নর্মালি আমাদের স্ট্রাকচারটা এরকম হওয়ার কথা। এটা ট্রাকিয়া হয়ে এখান থেকে লাংস হবে, আর এটা হচ্ছে ইসোফেগাস নিচে নেমে স্টোমাকের সাথে কন্টিনিউ হবে। কিন্তু ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা এবং তার সঙ্গে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া এই দুটো একসাথে পাশাপাশি থাকে। এখানে দেখো টাইপ এ তে কি হচ্ছে, এই যে ইসোফেগাস রয়েছে, ইসোফেগাসের সঙ্গে কিন্তু স্টোমাকের কোনো কানেকশন নেই। তাহলে এই ইসোফেগাসের সাথে স্টোমাকের কানেকশন না থাকলে তুমি যখন বেবিকে কিছু খাওয়াচ্ছ, তাহলে সেটা কোথায় যাবে? সেটা তো স্টোমাক অব্দি যেতেই পারবে না, সেটা তো ওইখানেই জমা হয়ে রয়ে যাবে এবং কিছুক্ষণ পরে আবার মুখ থেকে বেরিয়ে চলে আসবে, তাই তো? নেক্সটটা কি হয়েছে, বি তে কি রয়েছে দেখো, এখানে এই যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, অর্থাৎ অ্যাট্রেসিয়া মানে জিনিসটা পুরোপুরি ডেভেলপড হয়নি। তো ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার জন্য জিনিসটা ব্লাইন্ড পাউচ তৈরি হয়ে গেছে নিচের দিকে, আর একদিকে ট্রাকিয়ার সঙ্গে কি হয়েছে, একটা কানেকশন হয়ে গেছে। তাহলে এখানটায় কি হবে, তুমি যখনই বেবিকে কিছু খাওয়াচ্ছ, তখন ওটা কিন্তু আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যাবে এবং সেটা লাংসে চলে যাবে। টাইপ সি যেটা রয়েছে, এটা রয়েছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, তো একটা ব্লাইন্ড পাউচ রয়েইছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার ট্রাকিয়ার সঙ্গে কি হয়েছে, এই স্টোমাকের পোর্শনটা অ্যাড হয়ে গেছে। তাহলে তুমি মুখ দিয়ে কোনো কিছু যদি খাওয়াও, সেটা কিন্তু আলটিমেটলি স্টোমাকে যাবে না। আবার এদিকে যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে হাওয়াটা আসছে, সেটা লাংসে যেমন যাচ্ছে ঠিকই, তার সঙ্গে সঙ্গে কিছুটা স্টোমাকের মধ্যেও যেতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, ডি টাইপসে কি রয়েছে, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটা ট্রাকিয়ার সঙ্গে কানেক্ট হয়েছে, আবার নেক্সটে স্টোমাকের সাথে এই ট্রাকিয়ার আবার কানেকশন হচ্ছে। তাহলে দুজনে আলাদা আলাদা ভাবে ট্রাকিয়ার সাথে কানেক্টেড হয়ে রয়েছে। আর টাইপ 5 বা ই তে কি রয়েছে, এখানে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটা নেই, এখানে ইসোফেগাসটা জয়েন্ট হয়ে গেছে স্টোমাকের সঙ্গে, এটা তো ঠিকই আছে, কিন্তু আবার এই যে ট্রাকিয়া রয়েছে, ট্রাকিয়ার সঙ্গেও কিন্তু দুটো জয়েনিং আছে। তো এটাকে আমরা টাইপ 5 বলি এবং এটাকে আমরা এইচ টাইপ বলে থাকি। কেন এইচ বলছি দেখো, কারণ এটা এইচ এর মতো শেপ হয়েছে, এই যে এইচ এরকম এইচ এর মতো শেপ হয়েছে, তাই এটাকে আমরা এইচ টাইপ বলে থাকি। তো এটাতে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটা থাকে না, শুধু ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা থাকে। ঠিক আছে, বাকি যে 4টে টাইপ রয়েছে ABCD, এই প্রত্যেকটাতেই কিন্তু ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া প্রেজেন্ট থাকছে, তার সঙ্গে সঙ্গে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা থাকছে। তাহলে কোশ্চেনে আমার ছিল যে একটা ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা যদি প্রেজেন্ট থাকে, তাহলে ইমিডিয়েটলি আফটার বার্থে আমরা কি দেখতে পাবো? জন্ডিস বলেছে, বাইল স্টেন ভমিটাস বলেছে, অ্যাবসেন্স অফ সাকিং এবং এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্রদি সেলাইভা ইন মাউথ। জন্ডিস কখন হয়? যদি বিলিরুবিনের অ্যামাউন্ট বেশি হয়ে যায়, তাহলে আমরা বলি জন্ডিস ফর্মেশন হয়েছে। তো ইসোফেজিয়াল ফিস্চুলার সঙ্গে বিলিরুবিনের কোনো সম্পর্ক নেই, তাহলে এটা আমার বাদ গেল। বাইল স্টেন ভমিটাস, একটা ভমিটিং হওয়ার জন্যে, বাইল স্টেন হওয়ার জন্যে সেটাকে কিন্তু স্টোমাকের সাথে ডিওডেনামের কানেকশন অব্দি যেতে হবে। কিন্তু ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা এবং ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া এরকম জায়গাতে কিন্তু পুরো জিনিসটা ডেভেলপডই হয়নি, তাই না? ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াতে অর্ধেকটা কাটা থাকে। তো এই অপশনটাও হচ্ছে না। অ্যাবসেন্স অফ সাকিং, এখানে বেবির মাউথের কোনো সমস্যা নেই, বেবি সাক করতে পারবে, সাক করলে যদি ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া থাকে তাহলে ওটা স্টোমাক অব্দি পৌঁছবে না, কিন্তু বেবির সাকিং এর কিন্তু কোনো প্রবলেম আমরা দেখবো না। তাহলে এই অপশনটাও হবে না। এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্রদি সেলাইভা ইন মাউথ, এই অপশনটা মনে রাখবে। যখনই একটা বেবির মধ্যে এই মুখ থেকে ফেনা ফেনা টাইপের স্যালাইভারি সিক্রেশন হচ্ছে, এরকমটা আমরা দেখবো, তখন আমাদেরকে বুঝতে হবে বেবির মধ্যে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা রয়েছে বা ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া রয়েছে। ঠিক আছে, এটা একটা কমন সাইন এবং খুবই প্রমিনেন্ট সাইন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো অপশন ডি। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ভমিটিং caused by pyloric stenosis is usually not bile stained because, তাহলে এখানে বলছে যে পাইলোরিক স্টেনোসিসের জন্য যে ভমিটিং হচ্ছে সেটাতে বাইল স্টেন কেন থাকছে না। কোশ্চেনের অপশন কি কি রয়েছে, বাইল ডাক্ট ইজ অলসো অবস্ট্রাক্টেড, obstruction is above the opening of common bile duct, the sphincter of the bile duct is connected to the hypertrophied pyloric muscle,
The obstruction of the cardiac sphincter prevents bile from entering the esophagus. প্রথমেই আমি একটা স্টোমাকের ছবি আঁকি। তাহলে স্টোমাকের স্ট্রাকচারটা হয় এরকম টাইপের। এর মধ্যে স্টোমাকের পাইলোরাস পার্ট কোনটা? পাইলোরাস পার্ট হচ্ছে এইরকম জায়গাটা। তো পাইলোরি স্টেনোসিসের ক্ষেত্রে কি হয়? পাইলোরি স্টেনোসিসে এই যে পাইলোরাস পার্ট রয়েছে এই জায়গাটায় কিছু ওভারগ্রোথ হয় বা এনলার্জমেন্ট হয়, এখানে সার্কুলার মাসেল রয়েছে সেরকম। তো আমাদের স্টোমাকে ৩ রকম টাইপসের মাসেল থাকে, তার মধ্যে সার্কুলার মাসেল পাইলোরাস পার্টের ওইটার মধ্যে এনলার্জমেন্ট হচ্ছে। যার ফলে কি হয়, এই স্টোমাক থেকে ফুডটা যখন ডিউওডেনামে আসছে এই জায়গাতে ন্যারোয়িং হয়ে যাচ্ছে, সেটা পার্শিয়ালও হতে পারে, কমপ্লিটও ব্লক হয়ে যেতে পারে। তো যদি কমপ্লিট ব্লক হয়ে যায় তাহলে তো আসতেই পারবে না, আর যদি পার্শিয়ালও ব্লক হয় তাহলেও স্টোমাকের উপর একটা প্রেশার ক্রিয়েট হয়ে থাকবে এবং খুব অল্প পরিমাণে ফুড বাইল ওই ডিওডেনামের মধ্যে আসতে পারবে। এবারে দেখো পাইলোরি স্টেনোসিসের ক্ষেত্রে তাহলে স্টোমাকের মধ্যে ফুড অ্যাকুমুলেট হয়ে রয়েছে এবং সেটা আর ডিওডেনামে নামতে পারছে না। এবারে দেখো এই যে বাইল স্টেন, বাইলটা কখন আসছে? বাইল স্টেন কখন হবে? বাইল স্টেন হবে যদি আমার এই ফুডটা ডিওডেনামে এসে পৌঁছয়। কেন? কারণ মাউথ থেকে শুরু করে স্টোমাক অব্দি পুরো এনভায়রনমেন্টটাই অ্যাসিডিক এবং এখানটায় যা যা ডাইজেস্টিভ জুস রয়েছে প্রত্যেকটাই কিন্তু অ্যাসিডিক এনভায়রনমেন্টের এবং স্টোমাকের এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাসিডিক। এবং তারপরে যখন ফুডটা ডিওডেনামে আসছে সেখানটায় এসে কমন বাইল ডাক্ট থেকে কিছু এনজাইমস আসছে, লিভার থেকে আসছে, গল ব্লাডার থেকে আসছে এবং প্যানক্রিয়াস থেকে আসছে। এই যে এনজাইমগুলো আসছে এই এনজাইমগুলো সমস্ত কিছু গিয়ে মিশছে কোথায়? এই ডিওডেনামের মধ্যে, এবং এই এনজাইমগুলোই অ্যালকালাইন স্ট্রেংথের হওয়ার জন্যে বাইলটা মিশছে কোথায় এসে? ডিওডেনামে এসে। তাহলে হাইপারট্রফিক পাইলোরি স্টেনোসিসের ক্ষেত্রে ফুডটা ডিওডেনামের মধ্যে পৌঁছয় না বলেই কিন্তু ফুডটার মধ্যে কোনো, যেটা ভমিটিং হচ্ছে তার মধ্যে কোনো বাইল থাকে না। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অবস্ট্রাকশন ইজ অ্যাবভ দ্য ওপেনিং অফ কমন বাইল ডাক্ট, কারণ কমন বাইল ডাক্টের আগেই ওপেনিংটা ক্লোজ হয়ে যাচ্ছে, অবস্ট্রাকশন থাকছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার এটা হলো। এরপরে আরেকটা কোশ্চেন এখান থেকে খুব কমন আসে, সেটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে যে ভমিটিং হয় তার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম? তো সেই ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম? এটা হচ্ছে প্রজেক্টাইল ভমিটিং। প্রজেক্টাইল ভমিটিং, তো এটা খুবই কমন একটা কোশ্চেন আসে। তো প্রজেক্টাইল ভমিটিং হয়, প্রজেক্টাইল বলতে বোঝায় যে যদি ভমিটিংটা ছোঁড়া হয়ে দূরের দিকে চলে যায়, অর্থাৎ যেখানে বাচ্চা আছে সেখান থেকে খানিকটা দূরে গিয়ে ভমিটিংটা পড়ছে। কেন হচ্ছে এটা? যেহেতু স্টোমাকের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়ে রয়েছে সেই জন্যই এত দূরে গিয়ে ভমিটিং এর মেটেরিয়ালটা পড়ছে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ইজ আ কমন কজ অফ ফ্যাটি ডায়রিয়া? তাহলে ফ্যাটি ডায়রিয়ার জন্য কমন কজ কি? ল্যাকটোজ ইনটলারেন্স, সুক্রাল ইনটলারেন্স, সিলিয়াক ডিজিজ এবং ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন। ফ্যাটি ডায়রিয়াকে আমরা আরো একটা টার্মে জানি, সেটাকে বলে স্টেটোরিয়া। স্টেটোরিয়াও বলা হয়। তো স্টেটোরিয়া এই কন্ডিশনটা আমরা কোথায় দেখতে পাই? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অপশন সি সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে দেখা যায়। সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে কি হয়? এখানে একটা ইমিউন রিঅ্যাকশন হয় যখন আমার ক্লায়েন্ট গ্লুটেন ডায়েট খাবে। গ্লুটেন কন্টেনিং ডায়েট যদি কোনো বাচ্চাকে দেওয়া হয় তাহলে তার ক্ষেত্রে কি হয়? এই গ্লুটেন কন্টেনিং ডায়েটগুলোকে একটা ইমিউন রিঅ্যাকশন হয় বাচ্চার মধ্যে, যার ফলে কি হয়? ও এই ফুডগুলোকে ডাইজেস্ট করতে পারে না এবং এর সঙ্গে সঙ্গে যে ইনফ্লামেশন রিঅ্যাকশন হয় তার ফলে স্মল ইন্টেস্টাইনের লাইনিং গুলোরও ইনফ্লামেশন হয়ে থাকে, যার ফলে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম দেখা যায় এবং সেটা স্টুলের মাধ্যমে কি হচ্ছে? এই স্টেটোরিয়া বা ফ্যাটি ডায়রিয়া আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানটায় ফ্যাটি ডায়রিয়া বা স্টেটোরিয়া আমরা কোথায় দেখছি? সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে মোস্ট কমনলি দেখা যায়। এছাড়াও যদি সিলিয়াক ডিজিজ বাদ দেই, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস বা কোনো ইন্টেস্টিনাল ইনফ্লামেশন, এ সমস্ত ক্ষেত্রেও আমরা কিন্তু ফ্যাটি ডায়রিয়া পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।